আমরা ধরে নিচ্ছি আপনি গ্রাফিক ডিজাইনে আজকেই প্রথম হাতে খড়ি। ক্লিয়ার? কথা ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তো আজকে আমরা দেখব ফান্ডামেন্টালস অফ অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি। বুঝা গেল? অ্যাডোবি ইলাস্ট্রেটর কি, এটা দিয়ে কি করে? এটা হলো একটা সফটওয়্যার যেটা দিয়ে মূলত গ্রাফিক ডিজাইনের কিছু কাজ করা যায়। বুঝে গেল? এখানে প্রায় সব কাজই এখান থেকে আমরা করতে পারি ডিজাইন সংক্রান্ত। আমরা দেখেন এই কোর্সের সাথে এই কোর্সটা শেষ করলে আমরা কি কি পাবো? এই কোর্সটা আজকের ক্লাসটা শেষে আমরা জানতে পারবো কি কি জানতে পারবো, একটু পরে ফেলেন। হ্যাঁ, ডিজাইন প্রিন্সিপালস, আমাদের ডিজাইনের যে নিয়মগুলো আছে কি নাই ইলাস্ট্রেট, আচ্ছা না থাকলে পরে দেখবো, আগে তো দেখেন থিওরি ক্লাস নিচ্ছি তো, প্র্যাকটিক্যাল তো নিচ্ছি না। হ্যাঁ, আমরা যখন এটা ক্লাস করব তখন আন্ডারস্ট্যান্ড গ্রাফিক ডিজাইন প্রিন্সিপালস ইনক্লুডিং কম্পোজিশন, কালার থিওরি অ্যান্ড ভিজুয়াল হায়ারার্কি। কম্পোজিশন, কালার থিওরি, ভিজুয়াল হায়ারার্কি এগুলো কি, এগুলো সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব আজকে। ঠিক আছে? এরপরে ইলাস্ট্রেটরের ইন্টারফেসটা দেখব, তারপরে ভেক্টর ভেক্টর গ্রাফিক্স কি এইগুলো আমরা দেখব, তারপরে সামান্য প্র্যাকটিক্যাল কাজ দেখব। বুঝে গেল? ক্লিয়ার? ওকে। এরপরে আসেন গ্রাফিক ডিজাইন কি, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন? গ্রাফিক ডিজাইন হলো ভিজুয়াল কমিউনিকেশন থ্রু ডিজাইন এলিমেন্টস। তাহলে লাইনটা একটু পড়ি সবাই একসাথে। ভিজুয়াল কমিউনিকেশন থ্রু ডিজাইন এলিমেন্ট, উচ্চারণ করি জোরে, পড়ি একবার। ভিজুয়াল কমিউনিকেশন থ্রু ডিজাইন এলিমেন্ট মানে কি, অর্থাৎ ডিজাইনের যে এলিমেন্টগুলো আছে, ডিজাইন করার জন্য আমাদের যা যা প্রয়োজন ওইগুলো ব্যবহার করে ভিজুয়ালি কমিউনিকেট করা, কারোর সাথে কমিউনিকেশন করা। আচ্ছা, আমাদের এইখানে এই আশেপাশে যে ডিজাইনগুলো আছে, হ্যাঁ, এই যে স্টিকারগুলো লাগানো আছে, এগুলো কি একটা কমিউনিকেট করছে না আপনার সাথে? আপনি যদি একটা পোস্টার তৈরি করেন, একটা লোগো তৈরি করেন, ধরেন সেদিন আপনি আইএলওর লোগো তৈরি করছেন, ওই লোগোটা দিয়ে কি বুঝাচ্ছে? বুঝাচ্ছে না একটা কিছু তো বলছে আপনাকে, আমি আইএলও, তাই না? বলছে না? সেদিন আরএফএল এর লোগো তৈরি করছেন, ও তো বলে দিচ্ছে যে এইটা হচ্ছে আরএফএল এর লোগো, বলতেছে না? আপনার সাথে কমিউনিকেট হচ্ছে কিনা তার? ডিজাইনের মূল উদ্দেশ্য হলো কমিউনিকেট করা, ভিজুয়াল কমিউনিকেশন করা। তারপর দেখেন তাহলে ভিজুয়াল কমিউনিকেশনটা কি, দেখেন পাশে আমরা লিখে দিয়েছি ভিজুয়াল কমিউনিকেশন হচ্ছে, ভিজুয়াল কমিউনিকেশন কি দেখেন, এটা একটু পড়েন সবাই। Visual communication is the art of combining typography, image, color, and layout to convey messages and ideas effectively to audience. আপনার অডিয়েন্সকে আপনার মেসেজটাকে দেওয়ার জন্য প্রপার টাইপোগ্রাফি, প্রপার ইমেজ, প্রপার কালার এবং প্রপার লেআউট ব্যবহার করে আপনি যে মেসেজটা দিতে চাচ্ছেন এটা হলো ভিজুয়াল কমিউনিকেশন। বুঝা গেল? অর্থাৎ কোনো আপনার বলে সরাসরি কথা না বলে আপনি কি করবেন, ভিজুয়ালি কমিউনিকেট করবেন। এর কোর পারপাসটা কি, এর উদ্দেশ্য কি, আমাদের এই ভিজুয়াল কমিউনিকেশনের উদ্দেশ্য কি? enables communication, builds brand identity, support marketing efforts and tells compelling visual stories. বুঝে গেল? কি করব আমরা এখানে? প্রথমত আমার কাজ হলো কমিউনিকেশনকে আরো ডেভেলপ করা, কমিউনিকেশনকে আরো এস্টাবলিশ করা, যার সাথে? ক্লায়েন্টের সাথে, অডিয়েন্সের সাথে। দ্বিতীয়ত হলো এখানে আমার ব্র্যান্ড আইডেন্টিটি বিল্ড আপ করতে হবে। কি করতে হবে? আমি যে ডিজাইনটা করব, দেখেন আমাদের প্রতিষ্ঠানের যে নাম, এই প্রতিষ্ঠানের নাম দিয়ে যখন আমি একটা লোগো ডিজাইন করব, একটা কালার, যে যে কালার ইউজ করব, পরবর্তীতে অন্য সব জায়গায় যদি সেম প্যাটার্নের কালার ইউজ করি, সেম কালারগুলো রিপিট করি, তাহলে কি হবে? আমার ব্র্যান্ডের একটা আইডেন্টিটি হয়ে যাবে যে এই কালারগুলো আমরা ইউজ করি, তাই না? এই ব্র্যান্ডে এই কালারগুলো ইউজ করে, এরকম একটা আইডেন্টিটি হবে কিনা? এটা হলো আমাদের পারপাস। মার্কেটিং ইফোর্ট, ঠিক আছে, আমাদের মার্কেটিং টিমকে সহযোগিতা করা ডিজাইনের অন্যতম একটা উদ্দেশ্য। টেলস কম্পাইলিং ভিজুয়াল স্টোরিজ, আপনি যে কাজগুলো করবেন এগুলোর মধ্যে, এগুলোতে যেন একটা আই অ্যাপেলিং ব্যাপার স্যাপার থাকে। কি থাকবে? আপনার চোখ জুড়াবে, এটা দেখলে মনে হবে যে এটা একটা দেখার মতো কাজ, বা এটা ডিজাইনটাকে আমি আমি আরো কিছুক্ষণ দেখতে পারি, তাই না? কিছু ডিজাইন আছে না, দেখলে মনে হবে যে এখান থেকে চোখ সরাই ফেলাই, আমি এখনই কি করব, আমি এখনই এখান থেকে চলে যাই, এরকম। এই ধরনের না হয়,
এটাই হলো ভিজুয়াল কমিউনিকেশনের আমাদের উদ্দেশ্য। তারপরে দেখেন ডিজিটাল ইম্পর্টেন্সটা কি আছে এটার। এটাকে আমরা দেখেন, আমরা যদি এটাকে এটা ওয়েবসাইটে ইউজ করি, ওয়েবসাইটের জন্য এটা গুরুত্বপূর্ণ। আমরা ওয়েবসাইটে ইউজ করতে পারবো, সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবো, বিভিন্ন অ্যাপের মধ্যে যদি আমরা ডিজাইনগুলো আপলোড করতে চাই সেগুলো ইউজ করতে পারবো। অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্মস ইন টুডেস কানেক্টেড ওয়ার্ল্ড, ঠিক আছে, বর্তমান এই সংযুক্ত পৃথিবীতে আমরা যে কোনো জায়গায় আমাদের ডিজাইনটাকে ইউজ করতে পারবো। এছাড়া আরেকটা ব্যাপার হলো প্রিন্ট মিডিয়াতে। প্রিন্ট মিডিয়ায় কি করা হয়, ধরেন আমরা যদি একটা ভাইটাল একটা ব্রুশিয়ার ডিজাইন করি, হ্যাঁ, পোস্টার ডিজাইন করি, প্যাকেজিং ম্যাগাজিন ডিজাইন যদি করি, ট্র্যাডিশনাল মার্কেটিং ম্যাটেরিয়ালস যেগুলো আছে, মার্কেটিং ম্যাটেরিয়ালস কি কি আছে, পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল, এগুলো যা কিছু আছে এগুলো হলো মার্কেটিং ম্যাটেরিয়ালস। এই মার্কেটিং ম্যাটেরিয়ালসগুলো আমরা ডিজাইন করতে পারি থেকে, প্রিন্ট মিডিয়া ডিজাইন থেকে, ঠিক আছে। এইগুলো আমাদের হলো মূল উদ্দেশ্য। তো এরপরে দেখেন আমাদের রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দিয়ে দিই। কমন গ্রাফিক ডিজাইন আউটপুটস ইউ সি এভরিডে, প্রত্যেক দিন আমরা যেগুলো দেখি তার মধ্যে প্রথমত কি আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট। এই সোশ্যাল মিডিয়া পোস্ট দেখি না আমরা প্রত্যেক দিন, এর আসার পরেই মোবাইল নিয়ে ফেসবুকে একটা ঢু মারি, তাই না? তো এখন ওখানে আমরা দেখতে পাই যে হাজার হাজার পোস্টার ক্রিয়েট করা থাকে। এগুলো হলো গ্রাফিক ডিজাইনের, প্রত্যেকটা হলো আমাদের কিসের কাজ, গ্রাফিক ডিজাইনের কাজ। এরপর দেখেন ব্যানার্স অ্যান্ড পোস্টার্স, আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার এগুলো দেখি না, এগুলা হলো এইগুলো আমাদের কাজ। তা এগুলার যদি আমাদেরকে শুনেন রিটেন পরীক্ষাতে যদি বলে যে এই আমাদের কিছু এক্সাম্পল দাও, তাহলে আমরা কি করব, এইখান থেকে এক্সাম্পল গুলো দিয়ে দেবো। তারপরে দেখেন, হুম, না আমাদের আমরা গ্রাফিক ডিজাইনের কি জীবনে এই একবারই পরীক্ষা দেব? গ্রাফিক ডিজাইন যদি আপনি প্রপারলি শিখেন, জীবনে বহুবার আপনার পরীক্ষার মুখোমুখি হতে হবে, ঠিক আছে, ভাইবা বোর্ডের মুখোমুখি হতে হবে যদি এই এই জগতে ক্যারিয়ার করতে চান। তারপর দেখেন সোশ্যাল মিডিয়া পোস্টের পরে আছে লোগো ডিজাইন। লোগো ডিজাইন, এই লোগো কি বলেন তো? এখানে আমরা একটা ছোট সংজ্ঞা দিয়ে দিছি, দেখেন, ব্র্যান্ড আইডেন্টিটি সিম্বলস দ্যাট রিপ্রেজেন্টস কোম্পানিজ অ্যান্ড মেক দেম, বলেন না কেন, আপনাদের পড়তে দিচ্ছি, আপনাদের পড়ার সুযোগ নিচ্ছেন না। ইনস্ট্যান্টলি রিকগনাইজেবল, অর্থাৎ আপনি যে এখনই আপনি এটা দেখেই যেন বুঝতে পারেন যে এটা এই প্রতিষ্ঠানের একটা আইডেন্টিটি, তাই না? এরকম আপনি যদি এই আইএলওর লোগো তৈরি করছেন, ওটা দেখে বুঝতে পারেন নাই যে এটা আইএলওর লোগো, হ্যাঁ, বোঝা গেছে? কোকা কোলার লোগো যদি দেখেন বোঝা যাবে না ওটা কোল্ড ড্রিঙ্কস একটা, ওটা কি আছে, এরকম, বুঝছেন? তারপরে আছে বিজনেস কার্ড। বিজনেস কার্ড কি? প্রফেশনাল কন্ট্যাক্ট কার্ড দ্যাট লিভস, কি হলো, এই এইগুলো তাকান না কেন প্রজেক্টরের দিকে, বড় করে তাকাবেন, পড়বেন, ঠিক আছে। আমি এই প্রেজেন্টেশনের ফাইলটা পুরোটা আপনাদেরকে দিয়ে দেবো, বুঝছেন, কোনো স্ক্রিনশট বা ছবি তোলার দরকার নাই। ক্লিয়ার কথা? ওকে। তারপর দেখেন এই এই যে ডিজাইনগুলো আমরা করব, ডিজাইনগুলো করার জন্য আমাদের কি দরকার, একটা কনসেপ্ট দরকার। আমরা আমাদের কিছু কনসেপ্ট ডেভেলপ করতে হবে, কিছু ধারণাকে আমাদের মডিফাই করতে হবে। আমরা দেখলাম যে জ্যামিতি আঁকার মতো স্কেল পেন্সিল নিয়ে একটা আঁকে দিলে আমাদের হবে। ডিজাইনের যে কনসেপ্ট, এগুলোর মধ্যে আপনার প্রথমে করতে হবে যেটা, সেটা হলো নো ইওর অডিয়েন্স। আপনার যে অডিয়েন্স আছে, আপনি কাদের জন্য ডিজাইন করছেন, কাদের জন্য ডিজাইন করছেন এইটা আগে বুঝতে হবে। তাদের প্রয়োজনীয়তা কি, তারা কি জন্য এটা নিচ্ছে। কারণ আপনি যদি শ্যাম্পুর একটা অ্যাড তৈরি করেন, শ্যাম্পুর একটা পোস্টার তৈরি করেন, ঠিক আছে, এই শ্যাম্পু কারা ইউজ করে সেটা আপনাকে দেখতে হবে। এই শ্যাম্পুটা মিডল এজড লোকদের নাকি শিশুদের নাকি বৃদ্ধদের, ওই লোকদের পছন্দ কিরকম, সেই পছন্দের কথা মাথায় রেখে সেই অনুযায়ী আপনাকে ডিজাইন করতে হবে। তারপর দেখেন ক্রাফট ইওর মেসেজ, আপনাকে যে মেসেজ দেওয়া হয়েছে ওই মেসেজগুলো আপনি ইয়ে করবেন, মাথায় রেখে কাজ করবেন। তারপরে চুজ প্ল্যাটফর্ম, আপনি কি জন্য ডিজাইন করছেন, সোশ্যাল মিডিয়ার জন্য নাকি ওয়েবসাইটের জন্য নাকি অন্য কোনো টার্গেট আছে, সেইটা আপনাকে আগে
সিলেক্ট করতে হবে, নাকি প্রিন্ট করার জন্য কাজ করবেন সেগুলোকে কি করতে হবে আগে থেকে আমাকে বুঝতে হবে। তারপরে আমি যেটা করব এক্সিকিউট ডিজাইন প্রসেস, এরপরে আমি এই উপরের তিনটা বিষয় ফলো করে আমার ডিজাইনের কাজ শুরু করে দেব আমার আইডিয়া ব্যবহার করে। বুঝা গেল? তা এখন আসেন এই এটা গ্রাফিক ডিজাইনের কাজ করা যায় এরকম অনেকগুলো সফটওয়্যার আছে। তার মধ্যে পৃথিবীব্যাপী বিখ্যাত সফটওয়্যার হলো দুইটা সফটওয়্যার আছে, ইলাস্ট্রেটর আর একটা হলো ফটোশপ। বোঝা গেল? এখন এই ইলাস্ট্রেটর দিয়ে আর ফটোশপ দিয়ে দুই ধরনের ভিন্ন কাজ করা যায়। ইলাস্ট্রেটর দিয়ে আপনি মূলত কোনো কিছু ধরেন পৃথিবীতে নাই, আগে থেকে ছিল না, ওইগুলো নতুন ডিজাইন করবেন। ঠিক আছে? নতুন করে আপনি ওটা তৈরি করবেন, একটা লোগো তৈরি করতে পারেন, একটা ব্যানার তৈরি করতে পারেন, একটা ভিজিটিং কার্ড বানাইতে পারেন যেগুলো আগে থেকে দেওয়া নাই, এরকম বানাইতে পারেন। আর ফটোশপে কি করা যায়, ছবিকে রিটাচিং করা যায়, ছবিকে বিভিন্নভাবে এডিট করার ক্ষেত্রে আমরা ফটোশপ ইউজ করি এবং সবই তৈরি করা যায়। বাট ডেডিকেটেড হলো কিসের জন্য, ছবি রিটাচিং এর জন্য বা ছবি নিয়ে কাজ করার জন্য। বোঝা গেল? ওকে, তাহলে ইলাস্ট্রেটর কি? ইলাস্ট্রেটর হলো ভেক্টর গ্রাফিক ডিজাইন করে। কি গ্রাফিক ডিজাইন করে? ভেক্টর। আর ফটোশপ হলো রাস্টার। ঠিক আছে? আচ্ছা, তো প্রফেশনাল ডিজাইন করার জন্য আমরা প্রথমে ভেক্টর ডিজাইন করার জন্য কোন সফটওয়্যার ইউজ করব? ইনফোগ্রাফিক প্রেজেন্টেশনের ক্ষেত্রে সব সময় আমরা ইলাস্ট্রেটর ইউজ করব। ইনফোগ্রাফিক প্রেজেন্টেশন মানে কি? তথ্যবহুল যে উপস্থাপনা, আমরা যেগুলো তথ্যবহুল উপস্থাপন থাকবে সেগুলো আমরা কি করব, ইলাস্ট্রেটর দিয়ে কাজ করার চেষ্টা করব, ভেক্টর ডিজাইন করব। ওকে, এবারে আসেন ক্রিয়েটিভ ক্লাউড সুইট। এই ক্রিয়েটিভ ক্লাউড সুইটটা আসলে কি? এই আমরা জানি অ্যাডোবি হচ্ছে একটা প্রতিষ্ঠানের নাম। অ্যাডোবি কিসের নাম? একটা প্রতিষ্ঠানের নাম। কোথার প্রতিষ্ঠান এটা? আমেরিকান। এরা সফটওয়্যার তৈরি করে। এরা কি তৈরি করে? এই সফটওয়্যার তৈরি করে। এদের এখানে অ্যাডোবি রিলেটেড আপনার ডিজাইন সংক্রান্ত যতগুলো সফটওয়্যার আছে সবগুলোকে একসাথে করে এরা দিয়েছে ক্রিয়েটিভ ক্লাউড নামে। কি দিয়েছে? এই ক্রিয়েটিভ ক্লাউডের মধ্যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, অ্যাডোবি ইনডিজাইন, অ্যাডোবি আপনার আফটার ইফেক্ট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি অ্যানিমেট, এগুলো সহ অ্যাডোবি আরো যতগুলো সফটওয়্যার আছে সব একত্রে হলো ক্রিয়েটিভ ক্লাউড। ঠিক আছে? বুঝা গেল? ওকে, এরপরে দেখেন আইডেন্টিটি স্ট্যান্ডার্ডটা কি একটু দেখি। আমরা আইডেন্টিটি তৈরি করার জন্য মূলত কি করি, এই ভেক্টর গ্রাফিকগুলো ডিজাইন করি। এখানে আইডেন্টিটি স্ট্যান্ডার্ড প্রিফার্ড টুল ফর প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার্স ওয়ার্ল্ডওয়াইড ফর ক্রিয়েটিং লোগোস, ব্র্যান্ডিং অ্যান্ড প্রিন্ট ম্যাটেরিয়ালস। প্রিন্ট ম্যাটেরিয়াল এইগুলো সব ডিজাইন করার জন্য আমাদের কি করা দরকার, আইডেন্টিটি স্ট্যান্ডার্ড সফটওয়্যার যেগুলো। না, আসাদ ভাই আসেই নাই। সাইন করা আছে? সাইন করে গেছে নাকি কালকে? না, কিছুই বলে নাই। আচ্ছা দেখেন, আচ্ছা এরপরে আলোচনায় আসি আমরা। তো আমাদের তো অনেকগুলো সফটওয়্যার আছে তাই না? অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা কেন ইউজ করব? আমরা এখানে আচ্ছা, এক মিনিট দাঁড়ান। তাহলে একটু খেয়াল করি সবাই, পরবর্তী যে টপিক আছে আমাদের এখানে, যে আমরা অন্য সব সফটওয়্যার বাদে এইটা কেন ইউজ করব স্যার? এটা ইউজ করার কারণ হলো প্রথমত হলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। ইন্ডাস্ট্রিতে যতগুলো সফটওয়্যার ইউজ করা হয় তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা হয় কোনটা? অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি সফটওয়্যার বেশি ইউজ করা হয়। আপনাদের আরো সফটওয়্যার আছে, কয়েকটা সফটওয়্যারের নাম বলেন তো গ্রাফিক ডিজাইন করা যায় এরকম অ্যাডোবি বাদে। এগুলো সবই তো ফটোশপ, এই অ্যাডোবি। আর একটা আছে কোরেল ড্র, বুঝছেন? এই কোরেল ড্র দিয়েও ইয়ে করা যায়, ক্যানভা দিয়ে ডিজাইন করা যায় না?
কোরেল ড্র আর একটা সফটওয়্যার যেটা এটা সম্পূর্ণ ফ্রি। ইলাস্ট্রেটর তো ফ্রি না, তাই না? কিন্তু কোরেল ড্র আপনি ডাউনলোড করতে পারবেন ফ্রিতে, ইনস্টল করে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। বুঝা গেছে? ভেক্টর ডিজাইনে ইলাস্ট্রেটরে যা কিছু হয় ওখানেও ওইগুলোই হয়, বুঝছেন? কিন্তু ফ্রিতে, বাট ওইটার ফিচারগুলো একটু জটিল ইলাস্ট্রেটরের চেয়ে। ওইটা আপনি আরো সহজে কাজ করতে পারবেন যদি আপনি ওটা ভালোভাবে বুঝতে পারেন। ওকে, পারফেক্ট ফর লোগো, সেটা আপনি যদি বেস্ট ডিজাইন লোগোগুলোকে বেস্ট ডিজাইন করতে চান তাহলে কি হবে, ইলাস্ট্রেটর দিয়ে আপনি বেস্ট ডিজাইন সাইজ সব ঠিকঠাক মতো করে পয়েন্ট বাই পয়েন্ট মিল রেখে কাজ করতে পারবেন। এখানে সবচেয়ে বড় যে ফ্যাক্টর সেটা হলো আইডেন্টিটি। এরা আপনার ইনফিনিট ইনফিনিট স্কেলেবিলিটি, অর্থাৎ আপনি এটাকে অসীম, যতদূর সম্ভব যতদূর পারবেন সর্বোচ্চ পরিমাণে এটাকে আপনি স্কেল করতে পারবেন, ঠিক আছে? সাইজ রিসাইজ করতে পারবেন, কোনো রকম কোয়ালিটি লুজ ছাড়াই, কোনো কোয়ালিটি লুজ হবে না, বুঝছেন? ওকে, ভেক্টর গ্রাফিক্স স্কেল ফ্রম বিজনেস কার্ড টু বিলবোর্ড উইদাউট এনি কোয়ালিটি লস। এখানে আপনি বিলবোর্ডের বিজনেস কার্ডের মতো ছোট ডিজাইনও করতে পারবেন, আবার কি বিলবোর্ডের মতো বড় বড় ডিজাইনও করতে পারবেন, বাট কোনোটাকে কি হবে না, কোনো কোয়ালিটি লস হবে না। একটা ডিজাইনই ধরেন, একটা ছোট একটা ডিজাইন, ওই বড় একটা বিলবোর্ড বানিয়েছেন, ওইটাকে ছোট একটা এই ভিজিটিং কার্ডের মধ্যে নিয়ে আসবেন তাও সম্ভব, আবার ভিজিটিং কার্ডের মধ্যে যে সাইজ এটাকে দিয়ে আপনি বড় বিলবোর্ড তৈরি করবেন এটাও সম্ভব ভেক্টর ডিজাইনের মাধ্যমে, ইলাস্ট্রেটরের মাধ্যমে। ওকে, এরপরে প্রফেশনাল কোয়ালিটি, এটা তো আছেই। হ্যাঁ, তারপরে দেখেন আমরা এইবারে দেখব রাস্টার ভিএস ভেক্টর, দুইটার মধ্যে একটা তুলনামূলক আলোচনা আমরা এই জায়গাটাতে করব। দেখেন আমরা এখানে কিছু ছবির দেখতে পাচ্ছি না, ফরম্যাট। এখানে প্রথমে আছে রাস্টার ইমেজ। রাস্টার ইমেজ কিরকম হয়, পিক্সেল বেসড হয়, পিক্সেলেটেড হয়। কিরকম হয়, রাস্টার ইমেজ হয় পিক্সেলেটেড। আপনি যখন কোনো একটা ছবি ধরেন, ফটোশপের একটা ছবি অথবা জেপিজি বা পিএনজি ছবি, আপনি যখন জুম ইন করেন দেখেন এই প্রথমে যে রাস্টার ইমেজের উপরে যে একটা স্কোয়ার আকৃতি দেওয়া আছে, এরকম স্কোয়ার আকৃতি দেখা যায় না ভিতরে, এভাবে পিক্সেলগুলো পিক্সেলগুলো শো করে। হ্যাঁ, এগুলো হলো পিক্সেল, এক একটা পিক্সেল। বোঝা গেছে? এখন এটা এটা কোয়ালিটি চেঞ্জ হয়ে যায়, বোঝা গেল? এটা যখন স্কেল করা হয় তখন এটার কোয়ালিটি কমে যায়। আর ভেক্টরের কাজ কি, ভেক্টরের কাজ হলো পাথ দিয়ে কাজ করে। দেখেন ভেক্টর হলো পাথ বেসড ডিজাইন, ভেক্টরে কোনো পিক্সেল বেসড ডিজাইন নাই, এখানে হলো পাথ বেসড ডিজাইন। তো পাথ অথবা লাইন, শেপ দিয়ে, লাইন দিয়ে বিভিন্ন পাথ ক্রিয়েট করে শেপ দিয়ে এগুলো তৈরি করা হয় ম্যাথমেটিক্যাল বেসড অনুযায়ী, ঠিক আছে? সো এইখানে যত স্কেল করেন, যত বড় ছোট করেন, এটা কি হবে না, কোনো কোয়ালিটি লুজ হবে না, লস হবে না, এবং এটাকে সর্বোচ্চ 65,000% পর্যন্ত জুম ইন করা যাবে, এবং সর্বনিম্ন কয় পার্সেন্ট পর্যন্ত জুম আউট করা যাবে হবে একটা আর কি। হ্যাঁ, দেখে বল মনে। দেখেন এখন এখানে সর্বোচ্চ 65,000% পর্যন্ত জুম ইন করা যাবে। এরপরে আসেন কোয়ালিটির দিক থেকে। কোয়ালিটি কম্পারিজন যদি করতে চান তাহলে রাস্টারের পিক্সেলেশন হবে, এটা যখন ইনলার্জ করা হবে তখন পিক্সেলেটেড হবে। আর ভেক্টরে কি হবে, শার্প অ্যান্ড ক্লিয়ার থাকবে। ভেক্টরে কি থাকবে, শার্প অ্যান্ড ক্লিয়ার থাকবে, ঠিক আছে? এটা হলো কোয়ালিটির দিক থেকে। আর স্কেলেবিলিটির দিক থেকে রাস্টার হলো ফিক্সড রেজুলেশন। রাস্টারে হলো আপনার কি, রেজুলেশনটা ফিক্সড থাকবে, আর ভেক্টরে আনলিমিটেড, বুঝছেন? ইনফিনিট স্কেলেবিলিটি, স্কেল করা যাবে ফর এনি সাইজ। বোঝা গেল? এটাকে কি করা যাবে, যে কোনো সাইজের জন্য এটাকে কাজ করা যাবে। দেখেন আমরা যদি উপরে একটা ছবিতে দেখি, দেখেন লেখছে যে এটা হলো পিক্সেল। আমরা যদি এটাকে বড় জুম ইন করি তাহলে এরকম দেখা যাবে। আর ভেক্টরকে যদি আমরা জুম ইন করি তাহলে পাথগুলো বড় আকারে পাথগুলো শো করবে, বাট পিক্সেলেটেড হবে না। বুঝা গেল? তো যখন আমরা এই যে রাস্টার ডিজাইন কোনগুলোতে হবে, ফটোগ্রাফি যদি করি, এইটা ওয়েব ইমেজ বা সোশ্যাল মিডিয়া পোস্টে যদি কোনো ছবি দেই, এগুলো কি হয়ে যাবে, রাস্টার ইমেজ হয়ে যাবে। আর ভেক্টর যখন ইউজ করব তখন কি হবে স্যার, ভেক্টর ইউজ করলে
এটা হচ্ছে লোগো বা আইকন যখন ডিজাইন করব, প্রিন্ট মিডিয়াতে যখন ডিজাইন করব, এটা হলো স্কেলেবল গ্রাফিক্স। মনে থাকবে? রাস্টার আর ভেক্টরের বিষয়টা কি ক্লিয়ার হয়েছে সবার? এই রাস্টার ভেক্টর ডিজাইনের বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, এই খেয়াল করি, অন্য মনস্ক না হই। এখানে এখানে যখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করব, দেখেন ওপেনের সময় চারটা স্টেপ একটু ফলো করব আমরা। ওপেনের পরে একদম ইউজ করার আগ পর্যন্ত চারটা স্টেপ আমরা দেখব। দেখেন প্রথমে যখন কাজ করব, ক্লিক করব, তখন কি আসবে? লঞ্চ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এটাকে যখন আমরা শর্টকাট মেনু থেকে যখন একটা ক্লিক করব, তখন অ্যাপ্লিকেশনটা লঞ্চ হবে, তাই না? রান করবে, তারপরে শো করবে এর একটা ওয়েলকাম স্ক্রিন। তারপরে এর মধ্যে যে রিসেন্ট ফাইলগুলো আছে সেইগুলো আমরা দেখতে পাবো। এরপরে আমরা ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ওপেন ফাইল দিব। তো চলুন এইটুকু আমরা একটু দেখে আসি। আমরা কি করব, দেখেন এই যে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার আছে, খেয়াল করেন। এটাকে যখন ক্লিক করলাম, এই একটু সময় নেবে এটা। এই যে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার এখানে ওপেন হলো, একটু সময় নিচ্ছে। তাহলে আমরা এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা যখন ওপেন করব, খেয়াল করেন, তা প্রথমে এরকম স্ক্রিন শো করবে এবং এখানে বাম দিকে ক্রিয়েট নিউ অপশন আসবে। কি আসবে বাম দিকে? আর নিচের দিকে আসবে আমি রিসেন্টলি যে কাজগুলো ধরেন ওপেন করছিলাম বা কাজ করেছিলাম সেগুলো নিচে আসবে। যদি আপনারা কোনো কাজ করে না থাকেন তাহলে এই জায়গাটা আসবে না, বুঝছেন? খেয়াল করেন, এখান থেকে যদি আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করি, এই ক্রিয়েট নিউতে ক্লিক করলে অথবা ফাইল থেকে নিউ অপশনে গেলে এখান থেকে আপনি নতুন একটা ডিজাইন তৈরি করতে পারবেন। বুঝে গেল? এবারে দেখেন ক্রিয়েট নিউ ডকুমেন্ট, নতুন একটা ডকুমেন্ট আমরা এখান থেকে কিভাবে তৈরি করব। সাপোজ আমরা একটা A4 সাইজ ডকুমেন্ট তৈরি করব, এটার একটা ইউনিট মেজারমেন্ট দেব। এটার একটা কি করব, একটা ইউনিট মেজারমেন্ট দেব এবং কালার মোড দিব। তারপরে এটা একটা আর্টবোর্ডটাকে সেট আপ করবো। চলুন আমরা একটু দেখে আসি। দেখেন এখানে যদি আসি তাহলে একটু সময় নিচ্ছে আমার, বুঝছেন? এখান থেকে ফাইল থেকে নিউতে ক্লিক করি, আচ্ছা খেয়াল করি, তো আমরা এই যে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পরে কি করব, এখানে ফাইল থেকে যদি নিউ অপশনে যাই, তাহলে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। এরকম অপশন যখন আসবে, এই জায়গা থেকে আমরা পেজের সেটআপ দিয়ে দিতে পারবো। কি পারবো? এখান থেকে পেজের সেটআপ দিয়ে দিতে পারবো। এই জায়গাতে দেখেন প্রথমে আছে রিসেন্ট। এখানে রিসেন্টলি আপনি যে মেজারমেন্টগুলো ইউজ করেছিলেন সেই মেজারমেন্টের সাইজগুলো আমাকে এখানে শো করবে। এরপরে দেখেন আছে সেভ, তারপরে আছে মোবাইল। এই মোবাইল অপশনে যদি ক্লিক করি তাহলে মোবাইলের স্ক্রিন যে যতটুকু ওই মাপের ডিজাইনের টেমপ্লেট আমাকে শো করছে, তাই না? এখানে দেখেন ওয়েব, এই ওয়েবে গেলে কি হবে, আমরা ওয়েবসাইটে আপলোড করার জন্য সুইটেবল যে পরিমাপগুলো আছে সেই পরিমাপগুলো এখান থেকে দেখতে পাবো। এরপরে আছে প্রিন্ট। প্রিন্ট করার জন্য আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত যে ফাইলগুলো আছে তার সাইজগুলো আমরা এখানে দেখতে পাবো। এখানে দেখেন এই যে A4 একটা সাইজ আছে, কত দেওয়া আছে? A4 সাইজ। অফিসের ক্ষেত্রে, অফিসিয়াল ইউজের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি A4 সাইজ। এখন এটা হলো আমাদের A4 সাইজ। এটা যখন ক্লিক করলাম, একটু ডান দিকে খেয়াল করেন, এখানে আসছে আনটাইটেল 3 লেখা আসছে, দেখা যায়? এইটা হলো আমাদের এই যে ফাইলটার নাম, ফাইলের নাম, অথবা আমরা এটা যখন সেভ করব তখন এই নামে আমার ফাইলটা সেভ হবে। তা এই জায়গাটাতে আমরা এটা একটু চেঞ্জ করে যদি দেই, এটা ব্যাক স্পেস ক্লিক করে দিলে এটাকে আপনি এডিট করার সুযোগ পাবেন। ধরেন আজকের তারিখটা এখানে লিখে দিলাম 2/3/04/2026, ঠিক আছে? এটা হলো ধরেন আজকের আমরা ধরেন ফার্স্ট ডিজাইন করতেছি না, ধরেন স্পেস দিয়ে 1 লিখলাম।
এটা হলো 1 নাম্বার ডিজাইন। এরপরে দেখেন আমাদের আছে হাইট ওয়েট। প্রথমে আছে ওয়েট, এই দেখেন প্রথমে আছে ওয়েট, তারপরে আছে হাইট। খেয়াল করি একটু, এই ওয়েট আর হাইট কি আমরা জানি সবাই? একটা ডিজাইন করতে গেলে তা কতটুকু প্রশস্ত কতটুকু হবে, পেজের প্রশস্ত কতটুকু হবে, সেটা হলো ওয়েট। ঠিক আছে, আর এখানে দেখেন পয়েন্ট লেখা আছে, কিভাবে মেজারমেন্ট করা আছে। বাই ডিফল্ট এটা থাকবে হলো পয়েন্ট হিসেবে। আমরা যদি এই পয়েন্টের উপরে ক্লিক করি তাহলে আমরা এখানে আরো অনেকগুলো অপশন পাবো, পিক্সেল পাবো, পাইস পাবো, ইঞ্চি, ফিট, ফিট অ্যান্ড ইঞ্চি, অনেক কিছু পাবো। তো আমরা ধরেন এখান থেকে এই ইঞ্চিতে ক্লিক করে দিলাম, ইঞ্চিতে ক্লিক করে দিলাম, তাহলে দেখেন কি হলো, 8.2677 বাই 11.6929। তাহলে আমরা বলতে পারি যে একটা এ4 সাইজি পেজের পরিমাপ কত, 8.27। কত বলবো, 8.27 ইন্টু 11.69। 8.27 কেন বলবো, আমরা এখানে দুইটা ডিজিট যদি বলি তাহলে 8.27 বলবো অবশ্যই। আমরা এই ম্যাথমেটিক্যাল কিছু নিয়ম শিখছিলাম না ছোটবেলা, যে দশমিকের পরে যদি 3টা 4টা ডিজিট থাকে, আমরা যদি দুইটা ডিজিট বলি তাহলে 3 নাম্বার ডিজিটটা যদি 6 বা তার বেশি হয় তাহলে দ্বিতীয় ডিজিটটা 1 বৃদ্ধি করে বলবো, তাই না? এজন্য আমাদের এখানে 267 আছে, 7 নিশ্চয়ই 5-এর চেয়ে বড়, তাহলে কি দেবো, 27, 8.27। যদি দুইটা ডিজিট বলতে চাই তাহলে কি দেবো, 8.27। আর 11.69 কেন বলবো, কারণ 69-এর পরে 2 আছে, 2 5-এর চেয়ে কম, এটাকে আমরা আর বাড়াবো না, এটা কি করব, 11.69ই বলবো। আর যদি 11.69 তারপরে যদি 6 থাকতো তাহলে কি দিতাম, 11.7 বলতাম সরাসরি। বুঝে গেছে? এখন দেখেন এই জায়গায় দুইটা অপশন আছে, দেখেন ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনটা কি, ওরিয়েন্টেশন হলো আমরা এমএস ওয়ার্ডে ওরিয়েন্টেশন করেছি না, ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট কেমন হবে, ঠিক সেইটাই। আমরা যদি পোর্ট্রেট রাখতে চাই তাহলে এই দেখেন এই আইকনটাতে ক্লিক করে দিব, আর যদি ল্যান্ডস্কেপ করতে চাই তাহলে এই পাশের ল্যান্ডস্কেপ আইকনে ক্লিক করে দিব। এরপরে দেখেন আছে আর্টবোর্ডস। আর্টবোর্ড আমাদের এখানে একটা দেওয়া আছে। আর্টবোর্ড কাকে বলে, আমরা যে জায়গাতে ডিজাইন করব ওই জায়গাটাকে বলা হয় আর্টবোর্ড। আমরা যখন কোনো ডিজাইন করতে যাই, সাপোজ আমি হাতে কলমে যদি ডিজাইন করতে যাই তাহলে কি আমাদের একটা কাগজ দরকার হয় প্রথমে, তাই না? ওই কাগজটা কোনো একটা বোর্ডের উপরে রাখতে হয় না, সেই বোর্ডটা হলো আর্টবোর্ড। বোঝা গেল? কাগজটা হলো ডিজাইন এরিয়া, কাগজটা কি ডিজাইন এরিয়া। এখন আমরা এই বোর্ডটা হলো ধরেন একটা বোর্ড আছে, হ্যাঁ, আমরা 4-5টা বোর্ড নিয়ে একসাথেও ডিজাইন করতে পারি। এখানে আমরা সর্বনিম্ন একটা থেকে সর্বোচ্চ 1000টা পর্যন্ত আর্টবোর্ড নিয়ে ডিজাইন করতে পারি। এখানে যদি আপনি লিখে দেন 5টা 10টা 14টা 15টা, এখানে ওইভাবে ওই কয়টা ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন। তা আমরা এখানে একটাই রাখছি, ঠিক আছে? তারপরে আসেন ব্লিড। এই ব্লিড নিয়ে একটু পরে আমরা আলোচনা করব। এরপর দেখেন, এরপরে আছে সিএমওয়াই কে, কালার মোড কি আছে এখানে, এই সিএমওয়াই কে ফুল মিনিং কি, হ্যাঁ, আর আরজিবি, ওকে। আচ্ছা আমরা একটু এক্সপ্লেইন করি। আরজিবি কালার হলো আরজিবি, হ্যাঁ, রেড গ্রিন ব্লু। এইটা আসলে কালি দিয়ে প্রকাশ করা যায় না, ঠিক আছে? এটা কালি দিয়ে মেজার করা যায় না, এটা আলো দিয়ে মেজার করতে হয়। কি দিয়ে, আলো দিয়ে মেজার করতে হয়। আমরা কি এটা প্রিন্ট করতে পারবো, আমরা আরজিবি কালার দিয়ে যেটা করব এটা প্রিন্ট হবে না। এটা কি হবে, আমরা যদি এমন কোনো ডিজাইন করি যেটা কখনোই প্রিন্ট হবে না, যেমন সোশ্যাল মিডিয়া ডিজাইন, ওয়েবসাইটের মধ্যে কোনো কাজ করতে চাচ্ছি, ওয়েবসাইটের মধ্যে একটা ডিজাইন আপলোড করব, এগুলা ওয়েবসাইটের মধ্যে ডিজাইন, এটা কি হবে না, এটা কখনো প্রিন্ট হবে না। তাহলে কি করব, এটা এটা আরজিবি করব, তাই না? এখানে আমরা আরজিবি লিখে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন রাস্টার ইফেক্ট 300 পিপিআই। আমরা যখন আরজিবি লিখবো তখন রাস্টার ইফেক্ট দিব হলো 72। কত দেব, আদর্শ পরিমাপ হলো 72 রাস্টার ইফেক্টের। আর যদি আমরা এখান থেকে যদি ভেক্টর সিএমওয়াই কে দিয়ে দেই তাহলে হলো 300। সিএমওয়াই কে দিলে কত দিব, 300। আর যদি এখানে আরজিবি দেই তাহলে দিব হলো 72। ঠিক আছে? স্ক্রিন দেখেন এখানে পাশে স্ক্রিন লেখাই আছে 72 পিপিআই। পিপিআই মানে কি, পিক্সেল পার
ইঞ্চি, পিক্সেল পার ইঞ্চি। ঠিক আছে, 1 ইঞ্চিতে আবার কতগুলো পিক্সেল আসবে সেইটা এখান থেকে বলা হবে। ঠিক আছে, এরপরে আমরা যদি ক্রিয়েট অপশনে ক্লিক করি, তাহলে দেখেন একটা A4 সাইজই পেজ আমাদের সামনে চলে আসছে। ঠিক আছে, এগুলো ট্যাব আকারে আসছে। আমরা যখন গুগল ক্রমে বিভিন্ন ট্যাব ওপেন করি না, একটা দুইটা তিনটা ট্যাব ওপেন করি না, এরকম এখানে আসছে। দেখেন এই আর একটা, এই একটা, হ্যাঁ। আমরা যদি এখানে আরো একটা পেজ ক্রিয়েট করি, কন্ট্রোল এন ক্লিক করি, দেখেন নতুন একটা, ধরেন আমরা A4 সাইজে আর একটা পেজ তৈরি করি, এই দেখেন উপরে এখন এই পাশে আরো একটা আসছে, তাই না? আনটাইটেল এই চলে আসছে একটা, এই আর একটা নতুন যেটা আসবে ওটা সবসময় আনটাইটেলড হিসেবে সেভ হবে। বোঝা গেল? ওকে, এই গেল আমাদের ওপেনিং স্ক্রিনটা। তো এখন আমরা দেখেন নিউ ডকুমেন্ট যখন ক্রিয়েট করব, তখন কিভাবে পেজ সেটআপ দিব, কালার মোড কিভাবে দিব, আর আর্টবোর্ড সেটআপ কিভাবে দেব, এগুলো জানলাম। এরপরে আসেন আমাদের আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের ওভারভিউ, আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্কপ্লেস লেআউট। এই ওয়ার্কপ্লেসটা যেটা আছে এইটার লেআউটের সম্পর্কে টুলবার, প্রথমে আছে কি টুলবার আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবার কোথায় থাকে? লোকেটেড অন দ্য লেফট সাইড, containing all drawing, selection and editing tool for creating design। আমরা তাহলে দেখেন এরপরে 2 নম্বরে কি আছে? আর্টবোর্ড। আচ্ছা, আমরা 1 নম্বরটা দেখে আসি, টুলবার কোনটা তাহলে বলবো। কি বলছি? এটা লেফট সাইডে থাকে। এই লেফট সাইডে কি কি আছে স্যার? এখানের এই যে যদি আমরা লেফট সাইডের দিকে খেয়াল করি, এই লেফট সাইডে এই যে এগুলো আছে, এগুলো হলো, এগুলোকে কি বলা হয়? এগুলো হচ্ছে সব টুলবার। ঠিক আছে, এগুলো এখানে কি কি আছে? সিলেকশন আছে, তারপরে ডিরেক্ট সিলেকশন, ম্যাজিক ওয়ান টুল, পেন টুল, টেক্সট টুল, তারপরে যা কিছু আছে সব হলো এখানে, কথা বলেন না কেন, টুলবার। ঠিক আছে, টুলবারের পরে দেখেন আছে মেনু বার। মেনু বারটা কোথায় থাকে? মেনু বার হলো টপ টপ নেভিগেশন ফাইল। ঠিক আছে, এডিট অবজেক্ট টাইপ, এইগুলো এই আদার্স কাজগুলো যেখানে থাকে। সাপোজ আমরা যদি এটাতে ক্লিক করি, এই একটাতে ধরেন ক্লিক করলাম, এই উপরের দিকে যে অপশনগুলো আসছে না, ফাইল, ওপেন, অবজেক্ট, এইগুলো হলো মেনু বার। ঠিক আছে, এগুলোকে বলা হয় মেনু বার। আর্টবোর্ড কোনটা তা তো আমরা দেখলাম একটু আগে, দেখছি না? ওকে, এবার আসেন প্যানেল, প্রপার্টিজ প্যানেলটা কই আছে একটু দেখে আসি। এই পাশে ডান পাশে দেখেন প্রপার্টিজ এবং লাইব্রেরিজ দুইটা অপশন আছে। প্রপার্টিজ এবং লাইব্রেরিজ এই দুইটাকে বলা হয় প্যানেল। ঠিক আছে, এটা হলো প্রপার্টিজ প্যানেল। এইবারে আসেন আর একটা বিষয় আপনাদেরকে একটু শেয়ার করি, সেটা হলো উইন্ডো। এই দেখেন এখানে অনেক ধরনের প্রপার্টিজ প্যানেল, তারপরে রাইট সাইড, বাম, লেফট সাইডে যে মেনু বার, টুলবার, এগুলো সব এক একটা ইন্টারফেসে, এক একটা উইন্ডোতে এক এক রকম হয়। আমরা যদি উইন্ডো অপশনে যদি আসি, দেখেন উইন্ডো অপশনে আসলে এখানে ওয়ার্ক স্পেস নামে একটা অপশন আছে। কি আছে এখানে? ওয়ার্ক স্পেস। আমরা যে কাজগুলো করব সব সময় ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়াল ক্লাসিক রাখবো। কি রাখবো এখানে? এসেনশিয়াল ক্লাসিক যদি না রাখি, সাপোজ এইখানে আমরা দিয়ে দিলাম হলো এসেনশিয়াল, আমি একটু এসেনশিয়াল ক্লাসিক রাখা অবস্থায় খেয়াল করেন এখানে দুই লাইন ইয়ে আছে, টুলবার আছে, আছে না? এই ডান পাশে প্রপার্টিজ প্যানেল আছে। আমরা যদি উইন্ডো থেকে এখান থেকে ইয়া প্রপার্টিজে যাই, কই গেল, ওয়ার্ক স্পেসে যাই, গিয়ে এখান থেকে এসেনশিয়াল দিয়ে দিলাম, দেখেন তো কোথায় আছে? এক লাইন হয়ে গেছে না? অর্ধেক হয়ে গেছে না? এপাশে প্রপার্টিজ প্যানেল আছে? নাই, এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আবার যদি আমরা ওয়ার্ক স্পেসে গিয়ে অটোমেশন ক্লিক করি, দেখেন তো এটা আবার চেঞ্জ হয়ে গেছে না? এই পাশে অটোমেশনের কাজকর্ম সব চলে আসছে প্রপার্টিজ প্যানেলে। তাহলে আমরা কি রাখবো? এক একটার ইন্টারফেস কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে হয়ে যায়, তাই না? তাহলে আমরা কোন ইন্টারফেসে কাজ করব? এসেনশিয়াল ক্লাসিক। এই এসেনশিয়াল ক্লাসিক মাঝে মাঝে ধরেন যে আমি কাজ করছি, এই উইন্ডো এই টুলবার গুলো পাচ্ছি না, প্রপার্টিজ প্যানেল উধাও হয়ে গেছে, তাহলে কি করব? উইন্ডোতে এসে ওয়ার্ক স্পেসে এসে এসেনশিয়াল ক্লাসিক, কিন্তু এখানে এসেও দেখলাম এসেনশিয়াল ক্লাসিক দেওয়া আছে, তারপরেও তাহলে কি করব? তাহলে আমরা এই যে নিচের দিকে আছে রিস্টার্ট, রিসেট এসেনশিয়াল ক্লাসিক, কি দেবো এখান থেকে? ধরেন আমাদের এইটাই দেওয়া আছে, এখন আমি এই যে এইটা এসেনশিয়াল ক্লাসিক দেওয়া আছে,
তা আমি এটা ধরে এই পাশে এনে ফেলাইছি। হ্যাঁ, এটা ধরেন ডিলিটই করেছি, নাই হয়ে গেছে। ঠিক আছে, প্রপার্টিস প্যানেলের এই পাশে আইন না এটারে পুরা এই যে গায়েব করে দিছি, নাই। ঠিক আছে, এটাও ধরেন নাই, এটা ওই যে লেয়ার প্যানেল এগুলো সব গায়েব হয়ে গেছে। এখন কি করব আমি? উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়া ওয়ার্ক স্পেসে গিয়ে দেখেন এসেনশিয়াল ক্লাসে কি দেওয়া আছে, তাই না? তাহলে দিব কি রিসেট এসেনশিয়াল ক্লাসিক, এই যে সবগুলো চলে আসছে। তো এই হলো আমাদের ওয়ার্ক স্পেসটাকে আমরা এইভাবে কন্ট্রোল করতে পারবো, মনে থাকবে? দেখি এরপরে কি আছে, আমরা এখান থেকে কি জানলাম? আর্টবোর্ড, তারপরে প্যানেল, মেনু বার, টুল বার, এইগুলো সম্পর্কে জানলাম। এবার দেখেন টুল বারের কিছু ইয়ে আছে, ইন্ট্রোডাকশন আমরা জানি। টুল বারের মধ্যে এইগুলো আছে না, সিলেকশন টুলের, এই খেয়াল করি সিলেকশন টুল কয়টা আছে? দুইটা, একটা হলো ভি আর একটা হলো এ। কিবোর্ড থেকে ভি ক্লিক করলে একটা ওপেন হয়, কিবোর্ড থেকে এ ক্লিক করলে আরেকটা ওপেন হয়। ভিতে সিলেকশন টুল আর এতে ডিরেক্ট সিলেকশন টুল, দুইটাই সিলেকশন টুল। ঠিক আছে, তাহলে সিলেকশন টুলের মধ্যে এখানে আছে ডিরেক্ট সিলেকশন টুল এ, এবং এদের কাজ কি? ফর সিলেক্টিং সাবজেক্ট অ্যান্ড অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়, অ্যাঙ্কর পয়েন্টগুলোকে এডিট করতে। অ্যাঙ্কর পয়েন্ট কি এগুলো সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, এগুলোর এগুলো এডিট করা যায় হলো ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টটা এডিট করা যায়, বুঝা গেল? এরপরে আসেন ড্রয়িং টুল। এই ড্রয়িং, আচ্ছা আমরা এইগুলো দেখে আসি আগে একটু। প্রথমে দেখেন এখানে এই যে ইয়াবার, এই টুল বারের প্রথমেই যেটা, এটা হলো সিলেকশন টুল। কিবোর্ড থেকে ভি ক্লিক করলে এটা ওপেন হবে, এটাতে ক্লিক করে দিলে কি হবে দেখেন। তারপরে ডিরেক্ট সিলেকশন টুল হলো এটা, এ ক্লিক করলে যেটা আমাদের সামনে আসবে। ঠিক আছে, এরপরে কি আছে? এরপর আছে ড্রয়িং টুল। দেখেন ড্রয়িং টুল আছে আমাদের এখানে, পেন টুল কি আছে এখানে, পেন টুল আর হলো শেপ টুল। পেন টুল দিয়েও ড্রয়িং করতে পারি, শেপ টুল দিয়েও আমরা কি করতে পারি? ড্র করতে পারি। তাহলে এই দুইটাকে বলা হয় কি, বলা হয় এই দুইটাকে বলা হয় ড্রয়িং টুল, মনে থাকবে? পেন টুলের শর্টকাট হলো পি। পেন টুলকে ওপেন করার জন্য যদি আমরা চালু করতে চাই তাহলে কি হবে? পি ক্লিক করলে চলে আসবে। আর শেপ টুল কিভাবে আসবে? আমরা যদি শেপ টুলের মধ্যে ক্লিক করে এম ক্লিক করি, তারপর যদি এল ক্লিক করি, তাহলে দেখবেন এল ক্লিক করলে এলিপস টুল, বা তারপরে এম ক্লিক করে রেক্টেঙ্গেল টুল, এগুলো চলে আসবে। বাট আমরা ওগুলা মাউস থেকে ক্লিক করেও নিতে পারবো। ঠিক আছে, এই দুইটা হলো কোন দুইটা? দেখেন এখানে এই যে নিচের দিকে পেন টুল আছে না, এটা হলো পেন টুল পি। হ্যাঁ, আমরা যদি পেন টুলে ক্লিক করি, দেখেন আমাদের এই কলম তৈরি হয়ে চলে আসছে। ঠিক আছে, এইগুলো হলো আমাদের পেন টুল। বোঝা গেছে? এই কাজ করছি না আমরা? ওকে, এরপরে দেখেন এরপরে আছে হলো এইটাকে বলে রেক্টেঙ্গেল টুল। কিবোর্ড থেকে এম ক্লিক করলে রেক্টেঙ্গেল টুল ওপেন হবে। এম ক্লিক করার পরে আপনি যদি এখান থেকে এল ক্লিক করেন তাহলে ইলিপস টুল চলে আসবে। এই যে রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার টুল। ঠিক আছে, এগুলো হলো সব এইখানে আছে আমাদের। যদি আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে এরকম আঁকি তাহলে কি হবে? এরকম রেক্টেঙ্গেল চলে আসবে। এবার যদি আমরা সিলেকশন টুলে ক্লিক করি তাহলে এটা আমাদের সিলেক্ট হবে। ঠিক আছে, আবার যদি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করি তাহলে এই পয়েন্টগুলোকে এডিট করা যাবে। দেখেন তো কি হবে? ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে কাজ করলে এই পয়েন্টগুলোকে এরকম আমরা এডিট করতে পারবো। ঠিক আছে, বুঝা গেল? ডিরেক্ট সিলেকশন আর সিলেকশন টুলের পার্থক্য হলো এইখানে। এরপরে আছে টাইপ টুল। দেখেন টাইপ টুল কিভাবে ইউজ করে, কিবোর্ড থেকে টি ক্লিক করলে টাইপ টুল চলে আসে। এই যে এখান থেকে যদি আমরা টি ক্লিক করি অথবা এটা ক্লিক করি, দেখেন আমাদের টাইপ টুলটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। লিখলেই এই যে এখানে কাজ শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই যে লরিয়েম এপসাম লেখা চলে আসছে, তাই না? হ্যাঁ, অটো লেখা চলে আসবে। এরকম যতদূর ক্লিক করতে থাকবেন ততদূর এরকম সুন্দর প্যারাগ্রাফ তৈরি হতে থাকবে। এগুলোকে এডিট করে এখানে আপনি আপনার মতো করে আবুল বাবুল লিখে দেবেন। ঠিক আছে, ওকে। এখন আসেন এই সিলেকশন টুলে যদি আপনি ক্লিক না করেন, ধরেন আপনার টেক্সট টুলটা ওপেন আছে, আপনি চাচ্ছেন এইটাকে আগে যে আগের বারে যে রেক্টেঙ্গেলটা নিয়েছিলাম এটাতে ক্লিক করতে, এখন তো এটা ক্লিক করলে কি হচ্ছে? হচ্ছে কিছু? এখানে টেক্সট টুলই ওপেন হয়ে যাচ্ছে, কাজ হচ্ছে, তাই না?
তাহলে এটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে প্রথমে আমাকে সিলেকশন টুলে ক্লিক করে তারপরে এটাতে ক্লিক করতে হবে। বোঝা গেল স্যার? সিলেকশন টুলের কাজ হলো এখানে। এরপরে আছে দেখেন ট্রান্সফর্ম, কি আছে এরপরে? আমরা ট্রান্সফর্ম কিভাবে করব? মুভ, স্কেল, রোটেট, রিফ্লেক্ট এগুলো করার জন্য আমরা একটা ট্রান্সফর্ম করতে পারি। দেখেন যদি আমরা এটাকে এই ধরেন এটা আছে না, আমরা যদি এটাকে মুভ করতে চাই মুভ করতে পারি কন্ট্রোল অল্টার ধরে। যদি এটাকে উপরে নিচে টান দেই তাহলে সমান রেশিও ঠিক রেখে এটা বড় ছোট হবে। কি হবে? রেশিও ঠিক রেখে এটা বড় ছোট হবে। আর কন্ট্রোল টি ক্লিক করলে কি হবে? কন্ট্রোল টি ক্লিক করলে আমাদের ক্যারেক্টার প্যানেল আসবে। কি আসবে এখানে? ফটোশপে কন্ট্রোল টি ক্লিক করলে কি হয়? কোনো ধরেন ছবির উপরে কোনো একটা ছবি নিয়ে এসে আমি যদি কন্ট্রোল টি প্রেস করি তাহলে ট্রান্সফর্ম টুল ওপেন হয়। ঠিক আছে, ট্রান্সফর্ম ওপেন হয়, তাই না? আর এখানে কি হবে? ক্যারেক্টার প্যানেল ওপেন হবে। আচ্ছা, নেক্সট অপশনটা আমরা আজকে সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুলের কাজ তো দেখলাম না? দেখছি কি না? ওকে, এখন আমাদের এই যে সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল এর কাজ হলো সিলেকশন টুল মুভস হোল অবজেক্ট। সিলেকশন টুল কি করে? সবগুলো অবজেক্টকে মুভ করতে পারে। আর ডিরেক্ট সিলেকশন টুল কি করে? এডিট শেপ কম্পোনেন্টস ইন্ডিভিজুয়ালি। শেপের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকে, কম্পোনেন্ট থাকে, সবগুলোকে কি করে? ইন্ডিভিজুয়ালি সে এডিট করতে পারে। এই কথাটা কি বুঝছি না বুঝি নাই? সিলেকশন টুল পুরা যে আপনার শেপটা থাকবে, ধরেন যদি আপনার এখানে যে শেপ আছে এই যে এটা যদি সিলেকশন টুলে ক্লিক করেন, এটা ধরে যদি সিলেকশন টুলে ক্লিক করেন তাহলে পুরো অবজেক্টটাকে মুভ করতে পারবেন। ঠিক আছে, আর যদি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এটাতে ক্লিক করেন তাহলে এই একটা পার্ট দেখেন যেখান থেকে ধরবো সেই জায়গাটা, সেই কর্নারটা মুভ হবে। বুঝে গেল? প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা জায়গা আমি এখান থেকে এডিট করতে পারবো। এই এখন বুঝছেন সিলেকশন আর ডিরেক্ট সিলেকশন টুলের পার্থক্য? ওকে, তো এই দুইটা আমরা কখন ইউজ করব? সিলেকশন টুল কখন ইউজ করব আর ডিরেক্ট সিলেকশন টুল কখন ইউজ করব? তাহলে আমরা দুইটাই কখন ইউজ করি? যখন আমরা কোনো টুলকে মুভ করি, স্কেল করি তখন। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করব যখন শেপটাকে রিশেপ করব। কি করব? শেপটাকে যখন রিশেপ করব, পাথগুলোকে যখন রিশেপ করব তখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করব। এবং যখন আমরা একবারে মুভ করব কোনো অবজেক্টকে তখন শুধুমাত্র মুভ টুল ইউজ করব, সিলেকশন টুল ইউজ করব। বুঝা গেল? ওকে, আর এই সিলেকশন টুল এটাই ফটোশপে কিন্তু বলে মুভ টুল। কি বলে? মুভ টুল বলে। হ্যাঁ, ওকে, এবার আসেন শেপ টুল। এই শেপ টুলটা কিন্তু আমরা অলরেডি দেখছি না? শেপ টুলের মধ্যে কি কি আছে? শেপ টুলে কি কি আছে বলছিলাম, মনে আছে একটু আগে? রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার, এগুলো আছে না? রেক্টেঙ্গেলটা কিভাবে ইউজ করব দেখেন, আমরা এখানে লিখে দিয়েছি ক্রিয়েট রেক্টেঙ্গেল অ্যান্ড স্কোয়ার। রেক্টেঙ্গেল টুলে কি কি ক্রিয়েট হবে? আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এগুলো তৈরি হবে। তার এটা কিভাবে ইউজ করবো? আমরা হোল্ড শিফট অর প্রিফার ফর পারফেক্ট স্কোয়ার। দেখেন আমরা যদি শিফট ধরে কাজ করি তাহলে কি হবে? পারফেক্ট একটা স্কোয়ার চলে আসবে। আমরা ধরেন এটাকে ডিলিট করে দিলাম সব। দেখেন ডিলিট কিভাবে করলাম? সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলে সব ডিলিট হবে। আমরা যদি এখান থেকে স্কোয়ার নেই, ধরেন আমরা এখানে এই যে সিলেকশন টুলে ক্লিক করে যদি আমরা শিফট চেপে ধরে এরকম নিয়ে নেই তাহলে স্কোয়ার হয়ে গেল না এটা? আর যদি শিফট না ধরি তাহলে আয়তক্ষেত্র হবে। শিফট না ধরলে কি হবে? আয়তক্ষেত্র হবে। আর শিফট ধরলে স্কোয়ার হবে। এই ধরনের একটা আমরা পাশে মিলাই দিলাম, হ্যাঁ, রাইখে দিলাম। ঠিক আছে, এই যে এখন দেখেন এই একটা স্কোয়ার, এটা যদি আমরা রেশিও ঠিক রেখে ছোট বড় করতে চাই তাহলে কি করব? শিফট ধরে আমরা আবার এরকম ছোট করতে পারি। তাহলে দেখেন শিফট আর অল্টার শিফট ধরার পার্থক্যটা কি?
শিফট ধরলে যেটা হবে সেটা হচ্ছে এই উপরে লেফট টপ কর্নার ঠিক রেখে ছোট বড় হচ্ছে, কি হচ্ছে, লেফট টপ কর্নারকে ঠিক রেখে ছোট বড় হচ্ছে। ক্লিয়ার? এই বোঝা গেছে? আর যদি অল্টার শিফট দুইটা ধরি তাহলে দেখেন দুই পাশ থেকেই কমে ছোট বড় হচ্ছে, তাই না? চার পাশ থেকে সমান রেশিওতে ছোট বড় হচ্ছে। এই হলো দুইটার পার্থক্য, বুঝছেন? এক সাইড দিয়ে ছোট বড় হবে, দেখেন যে এই পাশ থেকে যদি শিফট ধরে ছোট করি তাহলে এই পাশে ঠিক রেখে ছোট হবে, তাই না? আর যদি আমরা এই পাশ থেকে যে পাশ থেকে শিফট ধরবো ওর উল্টা পাশটা সমান থাকবে, উল্টা পাশের জায়গাটা লোকেশনটা ঠিক রেখে সে ছোট বড় হবে, বোঝা গেল? আর অল্টার শিফট ধরলে চারপাশ থেকে সমান রেশিওতে ছোট বড় হবে। ওকে, এবার ডিরেক্ট সিলেকশন টুলে যদি যাই তাহলে কি করতে পারবো আমরা, এইগুলার প্রত্যেকটা পয়েন্টকে এডিট করতে পারবো, দেখছেন? এই যে, বোঝা গেল? এই কাজ আমরা এখান থেকে করতে পারি। তারপরে আছে আমাদের পলিগন টুল আর স্টার টুল। দেখেন আমরা যদি এইগুলোকে এরকম ধরে ডিলিট করে দিলাম সাপোজ, এখানে এইখানে রাইট বাটন যদি ক্লিক করি, খেয়াল করেন এই টুলটা রাইট বাটন ক্লিক করলে আমরা প্রথমে পাচ্ছি রাউন্ডেড রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেল টুল তো দেখলাম, তাই না? এরপরে আছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এই রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে যখন কাজ করব দেখেন চারপাশে একটু রাউন্ড করা শেপ পাবো, কি পাবো এখানে, চারপাশে রাউন্ড করা শেপ পাবো। এই রাউন্ডের মধ্যে মাউসের কার্সর রাখলে দেখেন একটা কার্ভ চিহ্ন দেখাচ্ছে না, এটা এরকম ভিতরের দিকে নিয়ে আসলে এটা এরকম আরো রাউন্ড হবে, সর্বোচ্চ রাউন্ড হয়ে যাবে এটা, বোঝা গেল? এই হলো আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গেল। এরপরে কি আছে, আছে ইলিপস টুল। এই যে ইলিপস টুল আমি যদি মাউস থেকে কি বলে যদি শিফট ধরে এরকম টান দেই তাহলে চারদিক থেকে সমান রেশিওতে তৈরি হবে। আর যদি শিফট ছেড়ে দেই তাহলে যেরকম খুশি সেই রকম বৃত্ত আপনি তৈরি করতে পারবেন, বুঝে গেল? আমি এরকম একটা তৈরি করলাম, এই যেটা এখানে বসাই দিলাম। ওকে, এবারে আসেন, এবারে এখানে রাইট বাটন ক্লিক করে আর কি আছে, পলিগন আছে। এই পলিগনটা খেয়াল করেন, কিন্তু পলিগনে জাদু আছে, হ্যাঁ? ঠিক আছে, সাপোজ এটা ক্লিক করে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, কালার চেঞ্জ পরে দেখাচ্ছি, আগে এটা করি। ধরেন আমরা এই যে ক্লিক করলাম, কি হলো, একটা পলিগন টুল চলে আসলো না? পলিগন মানে কি, পলিগনের বাংলা কি, পলিগনের বাংলা হলো বহুভুজ, ঠিক আছে? এখন এখানে কয়টা ভুজ আছে, ছয়টা আছে না? ছয়টা আছে। আমরা যদি এই ভুজ বাড়াইতে কমাইতে চাই তাহলে কি করব, কই আর, দেখেন খেয়াল করেন এটা ছয়টা বাটন আছে, তাই না? আর আমরা যদি এখানে এই পলিগন টুলে ক্লিক করা অবস্থায় এখানে যদি ক্লিক করে ধরে ছাড়া দেবো না, হ্যাঁ, মাউস এরকম ধরা থাকতে আমরা কি করব, এখানে আমাদের কিবোর্ডের যে চারটা অ্যারো চিহ্ন আছে তার যদি উপরেরটায় ক্লিক করি তাহলে অ্যারো চিহ্নের সংখ্যা বাড়বে, হ্যাঁ? আর যদি নিচেরটায় ক্লিক করি তাহলে অ্যারো চিহ্নের সংখ্যা কমতে কমতে সর্বনিম্ন তিনটা পর্যন্ত আসবে। সর্বনিম্ন কয়টা আসবে, তিনটা, আর সর্বোচ্চ আনলিমিটেড, বুঝা গেছে? এরপরে স্টার টুলেও সেম, এই যে স্টার টুল যদি ক্লিক করেন তাহলে সেম ভাবে এই যে 1 2 3 4 5টা আসবে। আপনার যদি আপনি কমাতে চান তাহলে উপরে নিচে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে, আপনি যদি উপরে অ্যারোটা চেপে ধরে বসে থাকেন দেখবেন এরকম কত হইতেছে আর হইতেছে, ঠিক আছে? আনলিমিটেড এরকম হইতে থাকবে, বুঝে গেল? হয়েছে না একটা, কিছু তো একটা হয়েছে। এই হলো আমাদের এখান থেকে স্টার্ট টুলের কাজ। এরপরে আরেকটু কাজ দেখি, এই তিনটা টুলে আমরা আরেকবার দেখি। এগুলো সব যা করছি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। সাপোজ এখান থেকে আমরা এই যে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করি, আমরা যদি এখানে মাউস থেকে একটা ক্লিক করি দেখেন একটা অপশন আসছে, কি আসছে, এই অপশন থেকে আমরা ঠিক করে দিতে পারবো যে এই রেক্টেঙ্গেলের হাইট কতটুকু নিব, ওয়েট কতটুকু নিব। ধরেন আমরা এই রেক্টেঙ্গেলের হাইট নিব হলো 1060 এবং ওয়েটও নিব 1060, ঠিক আছে? ইঞ্চি ইঞ্চি, হ্যাঁ, ক্লিক করে দিলাম। দেখেন আমাদের এই বিশাল একটা এই তৈরি হয়ে গেছে। মুভ টুলে যদি ক্লিক করি এটাকে ভিতরে নিয়ে আসলে এই যে এটা শো করতেছে, তাই না? অনেক বড়, আর্টবোর্ডের চাইতেও বিশাল হয়ে গেছে, তাই না? বুঝছেন?
আর্টবোর্ডের চেয়ে অনেক বিশাল হয়ে গেছে। তাহলে আমরা যদি এটাকে আবার কন্ট্রোল জেড দিই, ধরেন দিয়ে এখানে আরেকটা ধরেন এটা নিয়ে আসলাম, আমরা এখানে ইঞ্চি যেহেতু আছে আমরা এটাকে ধরেন ধরেন যে 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি দিলাম, ঠিক আছে, দিয়ে এন্টার করে দিলাম। এই যে 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি একটা আর্টবোর্ড আমার রেক্টেঙ্গেল আমার এখানে তৈরি হয়ে গেল। বোঝা গেল? আবার যদি আমরা এটাকে ছোট করতে চাই কি করব, এই যে অল্টার শিফট ধরে দুই পাশ থেকে এরকম ছোট করে দিতে পারবো। ঠিক আছে স্যার? তাহলে আমরা এখানে এই কাজ করতে 2 নম্বর আরেকটা কাজ দেখি। ধরেন এরপরে আছে রাউন্ডেড রেক্টেঙ্গেল। আচ্ছা, আমরা একটু প্রাথমিক আলোচনাগুলো সারি, হ্যাঁ, এরপরে এগুলো বিস্তারিত পরবর্তী ক্লাসে দেখব। দেখেন এগুলো সবগুলোরই বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে পাবো। আমরা এখানে স্টার টুল দেখলাম, এগুলো দেখলাম। এরপরে আসেন টাইপিং টুল। এই এরপরে কি আছে, এই আমরা যে কাজটা করলাম এরপরে আছে টাইপিং টুল। টাইপিং টুল কিভাবে কাজ করে, কিবোর্ড থেকে যদি টি প্রেস করি তাহলে টাইপিং টুল অ্যাক্টিভ হবে, তাই না? কিবোর্ড থেকে টি প্রেস করলে টাইপিং টুল অ্যাক্টিভ হবে। এই টাইপিং টুলের আমরা কি কাজে ব্যবহার করি দেখেন, এখানে টাইপিং টুলের মধ্যে টাইপ টুল আছে, এরিয়া টাইপ টুল আছে, তারপর টেক্সট প্রপার্টিজ আছে এবং অ্যালাইনমেন্ট, টেক্সটের অ্যালাইনমেন্ট আছে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে টেক্সট টাইপ করি, ধরেন আমরা এখান থেকে যদি একটা নর্মাল ক্লিক করি প্যারাগ্রাফ টাইপ হবে। আবার যদি এরকম একটা শেপের মধ্যে বর্ডারে ক্লিক করি তাহলে ওই শেপটার ভিতরে টাইপ হয়ে যাবে। ঠিক আছে, আবার এগুলোকে যদি আমরা ঠিক করে দিতে চাই, এই যে ডান পাশে প্যানেল আসছে, এখান থেকে আমরা এখানে এই যে এই মিডল অ্যালাইন, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন সব কিছু করার অপশন ওয়ার্ডের মধ্যে যেরকম আসছিল, এমএস ওয়ার্ডের মধ্যে যেরকম আসছিল এখানে আরো অ্যাডভান্স অপশন আসবে। ঠিক আছে, বোঝা গেল কিছু? এখানে আরো অ্যাডভান্স অপশন আসবে। ওকে, অ্যালাইন করার রেগুলার। এরপরে দেখেন এরপরে আছে পেন টুল। পেন টুল তো দেখলাম না আমরা। পেন টুলের কাজ কি? পেন টুলের কাজ হলো ক্রিয়েট অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে। অ্যাঙ্কর পয়েন্টটা আসলে কি? এডিটেবল পয়েন্ট, যে পয়েন্ট থেকে যে পয়েন্ট ধরে আমরা পাথকে, বিভিন্ন পাথ অথবা বিভিন্ন শেপকে আমরা কি করি, এডিট করি, তাই না? সেটা হলো সেই পয়েন্টটা হলো অ্যাঙ্কর পয়েন্ট। বোঝা গেল? তারপরে স্ট্রেট লাইন কিভাবে ইউজ করি দেখেন, আমরা সরাসরি দেখে আসি। এই এগুলোকে সব ডিলিট করে দেই, হ্যাঁ। এখান থেকে দেখেন পেন টুল যদি ক্লিক করে দেখেন, একটা ক্লিক করলে এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে, তাই না? যেখানেই ক্লিক করব দেখেন লেখা আসছে অ্যাঙ্কর পয়েন্ট, প্রত্যেক জায়গায় একটা একটা করে তৈরি হবে। দেখেন আমাদের ফিল অন করা আছে, এই জন্য কি হচ্ছে, ফিলটাকে যদি অফ করে দেই দেখেন এখন এইরকম তৈরি হচ্ছে, তাই না? ফিল, স্ট্রোক এগুলো আমরা একটু পরে দেখব। এই দেখেন এগুলো হলো এক একটা, এগুলো প্রত্যেকটা হলো এক একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে পয়েন্টগুলো, ঠিক আছে? অ্যাঙ্কর পয়েন্ট লেখা আসতেছে না, এডিটেবল পয়েন্ট হলো এইগুলো। ওকে, এরপরে আছে স্ট্রেট লাইন। আমরা যদি পেন টুল ইউজ করে স্ট্রেট লাইন তৈরি করতে চাই, শিফট ধরে এইভাবে টান দিলে দেখেন আমরা প্রথমে একটা জায়গায় জাস্ট ক্লিক করব, ক্লিক করে শিফট ধরে রাখলে দেখেন লাইন সোজা হয়ে গেছে। যেখানে যে পর্যন্ত আনতে চাই এখানে এনে ক্লিক করব, এখানে হয়ে গেল। আবার আমরা এই যে এখানে ক্লিক করলাম, আমরা কিন্তু মাউস ধরে টেনে নিয়ে আসি নাই, মাউস কিন্তু ছেড়ে দিছি, বুঝছেন? জাস্ট শিফট ধরেছি। এখানে ক্লিক করলে এখানে একটা পয়েন্ট তৈরি হবে। আবার যদি ধরে রাখি, এই যে এখানে একটা পয়েন্ট, আবার যদি ধরে রাখি এখানে একটা পয়েন্ট, এই যে এখানে এনে আমরা এটাকে মিলাই ফেলাইলাম। বুঝা গেছে? এভাবে করে আমাদের পয়েন্ট তৈরি হয়, অ্যাঙ্কর পয়েন্ট। এরপরে আছে দেখেন কার্ভ পাথ। পাথকে আমরা কিভাবে কার্ভ করব একটু দেখে আসি। ধরেন আমরা একটা পাথ তৈরি করে এই যে একটা ইয়ে করলাম, এই একটা দিলাম, এখানে আরেকটা দিলাম, এখানে আরেকটা দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে আমরা যদি এখান থেকে কিবোর্ড থেকে ইএসসি বাটন ক্লিক করি, ইএসসি বাটন ক্লিক করি তাহলে এটা চলে গেল, হ্যাঁ, ছেড়ে দিল। এরপরে যদি আমরা কার্ভেচার টুলে ক্লিক করি, দেখেন এটা হলো কার্ভেচার টুল। এই কার্ভেচার টুলে ক্লিক করলে এই লেজটা আবার তৈরি হবে, দেখছেন? বাট এই লেজ কোনো কাজে আসবে না। এখান থেকে ধরেন আমি এই পাথের মধ্যে আসলাম, এসে যদি এখানে ক্লিক করে আরেকটা নতুন পাথ তৈরি হবে এবং এটা নিচে উপরে ক্লিক করলে দেখেন এটা এরকম কার্ভ তৈরি করা যাবে। এই একটা কার্ভ হলো।
আবার যদি আপনি এই যে কর্নারে এসে ডাবল ক্লিক দেন, দেখেন এটা স্মুথ হয়ে গেছে। এই কর্নারে আসলে দেখবেন একটা বৃত্ত আকার তৈরি হবে এবং এখানে ডাবল ক্লিক করলে কার্ভটা স্মুথ কার্ভে পরিণত হবে। বুঝা গেল স্যার? এবারে আবার যদি আপনি এখান থেকে কন্ট্রোল ধরেন, কন্ট্রোল ধরলে এরকম শো করবে, আর যদি শিফট ধরেন তাহলে এটা এরকম একটা স্মুথ কার্ভ আকারে যাইতে থাকবে। ওকে, ধরেন আমি এখান থেকে আবার ইএসসি বাটনে ক্লিক করে দিছি, এটা চলে গেছে। এই হলো আমাদের কার্ভগুলো কিভাবে তৈরি করি তার একটা উপায়। আরও একটা উপায় আছে, খেয়াল করি। সাপোজ আমরা এখানে ক্লিক করলাম পেন টুলে, এই যদি এখানে ক্লিক করি, দেখেন ধরে আমরা মনে করলাম যে এই জায়গাটাতে একটা কার্ভ করার দরকার আছে, এখানে মাউস থেকে ক্লিক করে ধরে এরকম টান দেবো, ক্লিক করে ছাড়বো না, কি করব, দেখেন এই জায়গাটাতে আমরা একটা এরকম কার্ভ করতে পারছি। ঠিক আছে, ধরেন এটাকে না করলাম, আমরা ধরেন এখানে একটা এই এই একটা আঁকলাম। সাপোজ এই জায়গাটা থেকে আমরা একটু কার্ভ করব, এখানে মাউস থেকে ক্লিক করে এরকম ডান দিকে টান দিব। ঠিক আছে, টান দেওয়ার পরে এই যে বরাবর আছে, দেখেন এই বরাবর এখানে ধরেন আমরা একটা ক্লিক করে দিলাম এই জায়গাটাতে, অর্থাৎ আমার এরকম হ্যান্ডেল তৈরি হয়েছে না। এখন যে জায়গাটাতে দাগটা শেষ হয়েছে এখানে আসলে এখানে একটা একটা চোখে একটা অ্যারো চিহ্নের মতো আসছে, এটাতে ক্লিক করলে এখানে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ধরেন আবার এই যে জায়গাটা আছে এই বরাবর আসলে আপনি একটা এইখান থেকে আসলাম, ধরেন এই পর্যন্ত আসলাম, এখান থেকে এসে আবার একটা এরকম ক্রিয়েট করে দিলাম। দেখেন এখানে এসে আমি যদি এই জায়গাটাতে পয়েন্টে ক্লিক করি, তারপরে এখানে মিলাই দেই, আর এরকম যদি শেপ তৈরি করতে চাই আমরা, সেক্ষেত্রে কি করব, এভাবে পেন টুল দিয়ে কার্ভ তৈরি করে আমরা কাজ করব। তাহলে কার্ভ তৈরি করাটা দেখলাম। তাহলে এগুলো কোথায় কোথায় ব্যবহৃত হয়? এসেনশিয়াল ফর লোগো, কাস্টম পাথ, রেগুলার, এইগুলোতে আমরা এটা প্র্যাকটিস করি বা ব্যবহার করি। ঠিক আছে, এরপরে আসেন ফিল আর হলো স্ট্রোক। ফিল কোনটা আর স্ট্রোক কোনটা? স্ট্রোক হলো, আচ্ছা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করছি না, ফিল হলো ফিল, হ্যাঁ, আর স্ট্রোক ধরেন আউটলাইন বলা যেতে পারে নাকি। ওয়ার্ডে যেটা আউটলাইন করছিলাম ওইটা হলো এখানে কি স্ট্রোক। বুঝা গেছে? আচ্ছা দেখেন ফিল কালার কি যদি আসে পরীক্ষায়, আপনি কি লিখবেন? দ্য ইন্টেরিয়র কালার দ্যাট ফিলস দ্য ইনসাইড অফ এনি শেপ অর অবজেক্ট। ঠিক আছে, মনে রাখা যাবে না এটা? ওকে, তারপরে স্ট্রোক কালার কি? স্ট্রোক ফিল কালার হলো এটা, আর স্ট্রোক কালার কি? দ্য আউটলাইন অর বর্ডার কালার, বর্ডার কালার। ঠিক আছে, দ্যাট সারাউন্ডস দ্য এজ অফ শেপ, এই শেপের চারপাশের এজকে যেটা সারাউন্ড করে রাখে এটা হলো স্ট্রোক কালার। এরপরে দেখেন স্ট্রোক ওয়েট, স্ট্রোকের স্ট্রোক কতটুকু মোটা হবে কতটুকু পাতলা হবে এটা হলো স্ট্রোক ওয়েটের উপর নির্ভর করে। বুঝা গেল? আচ্ছা, এখন দেখেন হাইট অ্যান্ড ওয়েট কম্বিনেশন একটা অপশন আছে এখানে, মিক্স ফিল অ্যান্ড স্ট্রোক সেটিং ফর। দেখেন আমরা যদি এখান থেকে একটা এই যে একটা ইয়া করলাম, কি ক্রিয়েট করলাম, রেক্টেঙ্গেল, তাই না? এই যে রেক্টেঙ্গেল আমরা তৈরি করে দিলাম। ঠিক আছে, একটু ক্লিয়ার একটু কাজ করি। ধরেন এই একটা রেক্টেঙ্গেল দিলাম। এখন এখানে দেখেন তো ভিতরে কি আছে, ভিতরে একটা নীল কালারের ফিল আছে না, এটা হলো ফিল। আর দেখেন পাশে আমরা যদি এটা বড় করে দেখাই, ব্ল্যাক কালারের একটা স্ট্রোক আছে। এই দেখেন স্ট্রোক এবং ফিলকে কন্ট্রোল করার জন্য আমরা এখানে উপরের দিকে দেখেন রেক্টেঙ্গেলটা আছে এবং এর ভিতরে ফিল কালার, এইটা হলো ফিল আর এই পাশেরটা হলো স্ট্রোক। এই যে পাশে স্ট্রোক লেখা আছে, ফিল কালার যদি চেঞ্জ করতে যাই এখানে ক্লিক করে দিলে, যদি চেঞ্জ করি যে কোনোটা দিয়ে দিলে ওইটা চেঞ্জ হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? সেম ভাবে এখানে দেখেন নিচের দিকে আরেকটা অপশন আছে। আচ্ছা স্ট্রোকটা দেখেন এই পাশে পাশেই আছে স্ট্রোক, তাই না? স্ট্রোক কালার যদি চেঞ্জ করে দিতে চাই, এই যে এটাতে ক্লিক করলে যে কালার চাই সেই কালারটা চলে আসবে। এবারে আসেন দেখেন স্ট্রোক লেখা আছে 1 পিটি, এই 1 পিটির উপরের অ্যারো চিহ্নটাতে ক্লিক করলে স্ট্রোক শুধু বাড়তেই থাকবে। বুঝছেন? এইভাবে হলো স্ট্রোক বাড়ায়।
এবার এখানে যদি গিয়ে লিখে দেন যে 1, তাহলে দেখবেন আমার ছোট হয়ে গেছে, তাই না? এবারে আসেন, এবার আসলে এখানে নিচে দিকে দেন ফিল আর হলো স্ট্রোক, দুইটা অপশন আছে। এই ফিলের মধ্যে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে দিয়ে দিতে পারবো। সাপোজ আমরা এরকম একটা কালার দিয়ে দিয়ে ওকে করি, তাহলে এই যে ফিল কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবার স্ট্রোক কালার দেখেন নিচের দিকে আছে স্ট্রোক, এটাকে যখন ক্লিক করব তখন উপরে চলে আসবে, ঠিক আছে? এটাতে ডাবল ক্লিক করলে স্ট্রোক কালারটাও কম ইয়াতে পারবে। এই পাশে দেখেন একটা বর্ডার, একটা বার আছে, এটাতে ক্লিক করলে চেঞ্জ হবে। এখানে ওকে করে দিলে কি হবে, এটা এই যে চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমরা শেপকে ফিল এবং ফিলকে শেপে পরিণত করতে চাই, দুইটা ভিন্ন কালার না, ধরেন আমরা চাচ্ছি কালারগুলো জাস্ট এক্সচেঞ্জ হবে, জায়গা বিনিময় করবে, তাহলে দেখেন এই যে শেপ এবং ফিল, স্ট্রোক এবং ফিল এর পাশে উপরের দিকে একটা অ্যারো চিহ্ন আছে, এইটাতে ক্লিক করলে দেখেন দুইটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হচ্ছে, দেখেন এখন ফিল গেছে স্ট্রোক হয়ে, এখানে স্ট্রোক গেছে ফিল হইয়া, ঠিক আছে? এভাবে করে এটা চেঞ্জ হয়। আর যদি কোনো ধরনের কোনো ইয়া আপনার কালার দিতে না চাই, এখানে এটাতে ক্লিক করলে দেখেন এই যে নিচের দিকে একটা অপশন আছে, এটা নান অপশন, অর্থাৎ স্ট্রোক আমার উপরে এখন কি আছে, স্ট্রোক আছে না? এই দেখেন উপরে আবার এখন কি আছে, স্ট্রোক আছে। এখন আমরা যদি উপরে ফিল নিয়ে আসতে চাই, তাহলে এই ফিলের বাটনটাকে ক্লিক করব, তাহলে দেখেন এখানে লেয়ারের মতো উপরে একটা ফিলটা এখন উপরে, তাই না? এখন যদি আমি এখান থেকে এই নান অপশনে ক্লিক করি, দেখেন ফিলটা নান হয়ে গেছে, ঠিক আছে? আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের পর্যায়ে গেলাম, দেখেন এখানে ফিলটাকে যদি গ্রেডিয়েন্ট করতে চাই, এটাতে ক্লিক করলে ফিল গ্রেডিয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে? আবার যদি এটাতে দিতে চাই, এটা তো ফিল কালার চলে আসবে অটোমেটিক, ঠিক আছে? এখানে হলো ফিল নান, ফিল গ্রেডিয়েন্ট, ফিল কালার, বুঝছেন? তিনটা অপশন আছে। আবার যদি সেম ভাবে স্ট্রোকটা উপরে নিয়ে আসেন, স্ট্রোক কালার, স্ট্রোক গ্রেডিয়েন্ট, হ্যাঁ, আবার স্ট্রোক নান, ঠিক আছে? এই তিনটা অপশন এখান থেকে আমরা দেখে নিলাম। এই হলো ফিল এবং স্ট্রোকের কাজগুলো, তো আমরা সবাই বুঝছি নাকি? এরপরে দেখি কালার মোড। এই কালার মোডটা আমরা অলরেডি আলোচনা করেছি। কালার মোড যখন আমরা সেই ফাইলটা নিয়েছিলাম, তখন সিএমওয়াইকে এবং আরজিবি ইউজ করছিলাম না? একটু পড়ে ফেলি এটা। প্রথমে কি বলছে, আরজিবি মোড হলো রেড গ্রিন ব্লু ইউজড ফর স্ক্রিন ওয়েব অ্যান্ড ডিজিটাল ডিসপ্লে। স্ক্রিন ওয়েব অ্যান্ড ডিজিটাল ডিসপ্লের জন্য আরজিবি ব্যবহৃত হয়। আর আর কি আছে, সিএমওয়াই কে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক এগুলো ইউজ করা হয় প্রফেশনাল প্রিন্টিং এর জন্য, ঠিক আছে? এটা কখন ইউজ করব, আরজিবি ফর ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া, সিএমওয়াই কে ফর ব্রোশিয়ার কার্ড ইটিসি, তাই না? এরপর দেখেন কালার পিকার নামে একটা অপশন আছে, কি আছে, কালার পিকার। ইউজ সোয়াসেস প্যানেল অর কালার পিকার টু সিলেক্ট অ্যান্ড সেভ কালার্স। কালার পিকারটা একটু দেখে আসি। দেখেন এখানে আমরা যদি এই যে স্লাইডে এখানে যদি ডাবল ক্লিক করে দেই, এই যেটা আসছে এটা হলো কালার পিকার, দেখছেন? বোঝা গেছে? এখান থেকে যে কালারটা আপনি চান সেই কালারটাতে ক্লিক করে এখান থেকে ওকে ক্লিক করলে ওই কালারটাই পিক হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো কালার পিকার, মনে থাকবে? তাহলে কালার পিকারটা আমরা বুঝলাম। এরপরে দেখেন আর কি আছে এখানে। আমরা তো খালি থিওরি পড়া যাচ্ছি, তাই না? আপনাদের দেখেন, হুম হুম তাহলে আমরা এই কালার পিকার পর্যন্ত দেখলাম। কালকে লেয়ার প্যানেল থেকে শুরু করবো, থেকে মনে রাখবেন, ঠিক আছে?